নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। খেলার খবরের আপডেট নিয়ে শুরু করছি স্পোর্টস টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ব্রঙ্কো টেস্টের পর ফের নয়া পরীক্ষা, তাও সেটা এশিয়া কাপের মধ্যেই। শুক্রবার ফিল্ডিং কোচ টি দিলীপের অধীনে সেই নতুন পরীক্ষা দিলেন হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শুভমান গিলরা। ক্রিকেটে তারা যে নবাগত সেটাই যেন প্রমাণ করল ওমান। 160 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 67 রানে গুটিয়ে গেল ওমান। 93 রানে জিতে এশিয়া কাপ অভিযান শুরু করল সালমান আঘার দল। সুপার কাপ খেলার জন্য ক্লাবগুলির কাছে সম্মতি চেয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ অনেক ক্লাব অংশগ্রহণ করার কথা বললেও ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স, চেন্নাই এফসি এবং হায়দ্রাবাদ অথবা মুম্বাই সিটি এফসির মধ্যে একটি ক্লাবও এখনো সুপার কাপ খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ভারতে খেলতে আসছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হ্যাঁ, শুভেচ্ছা সফর বা প্রীতি ম্যাচ নয়, খেলতে পারেন প্রতিযোগিতামূলক ম্যাচ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলার জন্য ভারতে আসতে পারেন CR7। ব্রঙ্কো টেস্টের পর ফের নয়া পরীক্ষা, তাও সেটা এশিয়া কাপের মধ্যেই। শুক্রবার ফিল্ডিং কোচ টি দিলীপের অধীনে সেই নতুন পরীক্ষা দিলেন হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শুভমান গিলরা, যা অনেকটা ফুটবলের গোলকিপারের অনুশীলনের মতো। ব্রঙ্কো টেস্টের পর ফের নয়া পরীক্ষা, তাও সেটা এশিয়া কাপের মধ্যেই। শুক্রবার ফিল্ডিং কোচ দিলীপের অধীনে সেই নতুন পরীক্ষা দিলেন হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শুভমান গিলরা, যা অনেকটা ফুটবলের গোলকিপারের অনুশীলনের মতো। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এক নতুন পরীক্ষা শুরু করেছে টিম ইন্ডিয়া, যেখানে ছোট গোলপোস্টের সামনে দাঁড়িয়ে আছেন ভারতীয় ক্রিকেটাররা, আর সামনে থেকে তাদের দিকে বল ছুড়ছেন টি দিলীপ। ক্রিকেটারদের কাজ হবে বল যেন কোনোভাবেই পিছনের গোলপোস্টের জালে না জড়ায়, সেই ক্যাচ ধরার অনুশীলন চলছে নতুন বলে, যা খুব দ্রুত গতির হবে। প্রত্যেক ক্রিকেটারের লক্ষ্য করে দুটি সেটে 5 বার বল ছোড়া হচ্ছিল। শুরুতে আসেন হার্দিক পান্ডিয়া, তিনি যথেষ্ট ভালো পারফর্ম করেন। শরীর ছুঁড়ে 4টি ক্যাচ ধরেন গিল। প্রথম সেটে ভালোভাবে ক্যাচ ধরতে পারেননি রিঙ্কু। দ্বিতীয় সেটে তিনিই আবার সেরা ছন্দে ছিলেন। কিন্তু আচমকা কেন এই পরীক্ষা? হার্দিকের উত্তর, যদি আমাকে ড্রাইভ মারতে হয় তাহলে বুঝতে হবে আমি ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছতে পারিনি। এর আগে গম্ভীরের সামনে ব্রঙ্কো টেস্ট দিয়েছেন অর্শদীপ সিং, কুলদীপ যাদবরা। খেলোয়াড়দের অ্যারোবিক ক্ষমতা পরীক্ষা করা এবং কার্ডিওভাস্কুলার প্রক্রিয়া বাড়াতে খুব উপযোগী এই ব্রঙ্কো টেস্ট, জানিয়ে টিম ইন্ডিয়া স্ট্রেংথ এবং কন্ডিশন কোচ আদ্রিয়ান লেরো বলেছেন, মাঠে গিয়ে দিতে হয় এই পরীক্ষা। বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো মাঠে এই পরীক্ষার আয়োজন করা যেতে পারে, ফলে খেলোয়াড়রাও নিজেদের ফিটনেস মূল্যায়ন করার সুযোগ পায়। হাই নিউজ নেটওয়ার্ক। ক্রিকেটে তারা যে নবাগত সেটাই যেন প্রমাণ করল ওমান। 160 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 67 রানে গুটিয়ে গেল ওমান। 93 রানে জিতে এশিয়া কাপ অভিযান শুরু করল সালমান আঘার দল। ওমানকে হারানোর পর পাক অধিনায়ক সালমান আলী আঘার হুঙ্কার, আমরা যে কোনো দলকে হারাতে পারি। ক্রিকেটে তারা যেন নবাগত সেটাই যেন প্রমাণ করল ওমান। পাকিস্তানকে 161 রানের বেশি এগোতে দিল না তাদের আটোসাটো বলে, কিন্তু ব্যাটিং করতে নেমেই যেন থরহরি কম্পমান তারা। সেই কারণে ওমানকে হারাতে বিশেষ কসরত করতে হলো না পাকিস্তানকে। 160 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 67 রানে গুটিয়ে গেল ওমান। 93 রানে জিতে এশিয়া কাপ অভিযান শুরু করল সালমান আঘার দল। শুক্রবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক। শুরুটা কিন্তু অসাধারণ করে ওমান। প্রথম ওভারের দ্বিতীয় বলে ফয়সাল শাহর বলে LBW সাইম আইয়ুব ফারহান 2 রানের মাথায় জীবনদান পান। সাহেবজাদা ফারহান অনেক আগেই আউট হয়ে যেতে পারতেন যদি না শাকিল আহমেদের বলে জীবনদান পেতেন। 5 ওভার পর্যন্ত যথেষ্ট কৃপণ বোলিং করেছিলেন ওমান বোলাররা। রান উঠেছিল মাত্র 31। এরপরেই গিয়ার বদল করে পাকিস্তান। ষষ্ঠ ওভারে ওঠে 16 রান। প্রথম পাওয়ার প্লেতে পাকিস্তান পৌঁছে যায় 47 রানে। দুই ওপেনার বিশেষ করে মোহাম্মদ হ্যারিস 22 গজে ঝড় তুলে 32 বলে অর্ধশতক পূর্ণ করেন।
দ্বিতীয় উইকেটে 85 রানের পার্টনারশিপ ভাঙে সাহেবজাদা আউট হতেই। এর খানিক পরে আমির কালিমের বলে 43 বলে 66 রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন হ্যারিসন। তার আউটের পর খেলায় ফেরে ওমান। একে একে সাজঘরে ফেরেন অধিনায়ক সালমান আগা, হাসান নওয়াজ। শেষের দিকে মোহাম্মদ নওয়াজ 10 বলে 19 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ফাহিম আশরাফ করেন 4 বলে 8। নওয়াজ এবং আশরাফ অবশ্য অপরাজিত ছিলেন না। শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস থামে 7 উইকেটে 160 রানে। জবাবে ব্যাট করতে নেমে আয়ারাম গয়ারাম অবস্থা হয় ওমানের। দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাইম আয়ুবের বলে বোল্ড যতীন্দার সিং। আরেক ওপেনার আমির কালিমকে 13 রানে ফেরান আয়ুব। কিছুক্ষণ লড়াই চালান হাম্মাদ মির্জা, কিন্তু 23 বলে 27 রানের ইনিংস খেলে সুফিয়ান মুকিমের বলে আউট হন তিনি। এরপর পাক বোলারদের সামনে ওমান ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারাটাই বেশি করে ফুটে ওঠে। ওমানের ইনিংস শেষ হয় 67 রানে। পাকিস্তানের পক্ষে সাইম আয়ুব, সুফিয়ান মুকিম, ফাহিম আশরাফ নেন 2টি করে উইকেট। শাহিন আফ্রিদি, আবরার আহমেদ, মোহাম্মদ নওয়াজের শিকার 1টি করে উইকেট। এরপরই পাক অধিনায়কের হুঙ্কার, আমার মনে হয় গত 2 থেকে 3 মাসের মধ্যে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। আমি এর আগেও সেটা বহুবার বলেছি। আমরা ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছি। এখানেও প্রথম ম্যাচ সহজে জিতছিলাম। তাই আমাদের শুধু ভালো ক্রিকেট খেলে যেতে হবে। আর যদি আমরা ধারাবাহিকভাবে নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারি তাহলে যে কোনো দলকে হারাতে পারি। হাই নিউজ নেটওয়ার্ক। অবশেষে আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশ টি-20 ক্রিকেটের স্কোরবোর্ডে 300 রানে উঠল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঝড় তুলে 304 রান তুলল ইংল্যান্ড, যার মধ্যে একা ফিল সল্টেরই 141 রান আর ইংরেজরা জিতল 146 রানে। এই দিনটা দেখারই বোধহয় অপেক্ষায় ছিল ক্রিকেট বিশ্ব। অবশেষে আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশ টি-20 ক্রিকেটের স্কোরবোর্ডে 300 রান তুলল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঝড় তুলে 304 রান তুলল ইংল্যান্ড, যার মধ্যে একা ফিল সল্টেরই 141 রান আর ইংরেজরা জিতল 146 রানে। ম্যানচেস্টারে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। শুরু থেকেই ঝড় তুলে দেন ফিল সল্ট। মাত্র 39 বলে সেঞ্চুরি করেন তিনি। শেষ পর্যন্ত 60 বলে 141 রান করে অপরাজিত থাকেন। 15টি চারের পাশাপাশি ছিল 8টি ছক্কা। স্ট্রাইকার রেট 235.60। এই নিয়ে টি-20তে 4টি সেঞ্চুরি হয়ে গেল সল্টের। ছুঁয়ে ফেললেন সূর্যকুমার যাদবকে। 5টি সেঞ্চুরি সহ তার সামনে আছেন রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র 42টা ইনিংসে 4টে সেঞ্চুরি করলেন সল্ট, যা টি-20তে দ্রুততম। আইসিসির পূর্ণ সদস্যদের মধ্যে এতদিন টি-20তে সর্বোচ্চ রান ছিল ভারতের। 2024 সালে বাংলাদেশের বিরুদ্ধে 297 রান করেছিলেন সূর্যকুমাররা। তবে আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ রান রয়েছে জিম্বাবুয়ের। গাম্বিয়ার বিরুদ্ধে 344 করেছিল তারা, কিন্তু গাম্বিয়া আইসিসির পূর্ণ সদস্য নয়। অর্থাৎ প্রথম আইসিসি পূর্ণ সদস্য হিসেবে 300 রানের গণ্ডি অতিক্রম করল ইংল্যান্ড। 9 ওভারে তারা পৌঁছে যায় 150 রানে। 200 রান করে 12.1 ওভারে। তার 4 ওভারের মধ্যে 250 রান করে ফেলে। জস বাটলার 30 বলে 83 রান করেন। অধিনায়ক হ্যারি ব্রুক 21 বলে 41 রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত উইকেট হারিয়ে ইংল্যান্ড করে 304 রান। জবাবে দক্ষিণ আফ্রিকা মাত্র 158 রানে অল আউট হয়ে যায়। ইংল্যান্ড ম্যাচ জেতে 146 রানে। সিরিজের ফলাফল এখন 1-1। তবে সমস্ত চর্চা ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটিং নিয়ে। হাই নিউজ নেটওয়ার্ক। বিসিসিআই প্রেসিডেন্ট হচ্ছেন সচিন। বোর্ডের নির্বাচনে দামামা বাজতেই এমন জল্পনা ছড়িয়েছিল ক্রিকেট মহলে। জল্পনার মধ্যে এবার প্রতিক্রিয়া দিলেন ক্রিকেটের ঈশ্বর। চলতি মাসের শেষের দিকেই হতে চলেছে ভারতীয় বোর্ডের নির্বাচন। বিসিসিআই প্রেসিডেন্ট হচ্ছেন সচিন তেন্ডুলকর। বোর্ডের নির্বাচনেই দামামা বাজতেই এখনই জল্পনা ছড়িয়েছিল ক্রিকেট মহলে।
গোটা বিষয়টি নিয়ে এবার ক্রিকেটের ঈশ্বর স্বয়ং মুখ খুললেন, সাফ জানিয়ে দিলেন বোর্ড প্রেসিডেন্ট হওয়া নিয়ে তিনি কিছুই জানেন না। এই প্রসঙ্গে যা কিছু হচ্ছে সেসব রটনা, ভুল বলে দাবি করেছে সচিন। চলতি মাসের শেষের দিকে হতে চলেছে ভারতীয় বোর্ডের নির্বাচন। সংবাদ সংস্থার খবর তা আপাতত হচ্ছে লোধা আইন মেনে, কারণ জাতীয় ক্রীড়া আইনের নিয়ম কানুন ঠিক হতে এখনো সময় লাগবে। আর অপেক্ষা করতে ইচ্ছুক নন ভারতীয় বোর্ড। যেহেতু রজার বিনির বয়স 70 বছর পেরিয়ে গিয়েছে, তাই লোধা আইনে তার পক্ষে আর প্রেসিডেন্ট হওয়া সম্ভব নয়। বিশ্বকাপ জয়ী বিনির পরিবর্তন হিসেবে কোনো হেভিওয়েটের ক্রিকেটারকে বোর্ডের প্রেসিডেন্ট পদে বসানোর বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে বিসিসিআই। বিনির আগে বোর্ড ক্রিকেট ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে পরিচিত। তাই বিনির উত্তরসূরি হিসেবে বিরাট মাপের কোনো ক্রিকেটারের কুর্সিতে বসুক, এটাই চাইছে বিসিসিআই। তাই চর্চায় উঠে আসছে স্বয়ং ক্রিকেটার ঈশ্বরের নাম। খবর ছড়ায় আইসিসির চেয়ারম্যান জয় সাহা নিজেই বহুদিন ধরে এই বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছে। তিনি সচিনকে প্রস্তাব দিয়েছে বোর্ড প্রশাসনে আসার জন্য। মাসখানেক আগে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফি চলাকালীন লর্ডস টেস্ট নিয়ে সচিনের সঙ্গে শাহর আলোচনা হয়েছে বলে শোনা যায়, কিন্তু যাবতীয় জল্পনায় জল ঢেলে দিলেন সচিন নিজেই। বৃহস্পতিবার সচিনের ম্যানেজমেন্ট তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিসিসিআই প্রেসিডেন্ট পদে সচিন তেন্ডুলকরের নাম ভাবা হচ্ছে বা মনোনীত করা হচ্ছে, এমন বেশ কিছু খবর আমাদের নজরে এসেছে। আমরা বিশেষভাবে জানাতে চাই এমন কোনো ঘটনা ঘটেনি। ফলে 28 সেপ্টেম্বর নির্বাচনে কে বোর্ড প্রেসিডেন্ট হতে চলেছেন সেই নিয়ে আগ্রহ আরও বাড়ল। হাই নিউজ নেটওয়ার্ক। সুপার কাপ খেলা নিয়ে আইএসএল ক্লাবগুলিকে চিঠি দিয়েছিল ফেডারেশন, যা এসেছিল মোহামেডানের কাছেও। তার মধ্যেই মোহামেডানের তরফে জানিয়ে দেওয়া হলো সুপার কাপে খেলতে চায় তারা। সুপার কাপ খেলা নিয়ে আইএসএল ক্লাবগুলোকে চিঠি দিয়েছিল ফেডারেশন, যা এসেছিল মোহামেডানের কাছেও। সাদাকালো কর্তারা সুপার কাপ খেলতে আগ্রহী বলে ফেডারেশনকে জানিয়ে দিয়েছেন। ক্লাবের কার্যনির্বাহী সভাপতি কামারউদ্দিন বলেন, আমরা সুপার কাপ খেলতে চাই, ফেডারেশনকে জানিয়ে দিয়েছি। আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে, তবে আমরা তো এর মধ্যেই ডুরান্ট কাপে খেলেছি। একইভাবে সুপার কাপে দল নামবে। পুজোর পরে ইনভেস্টর সমস্যা মিটবে বলে আমরা আশাবাদী। গত মৌসুমে এক ঝাঁক কোচ প্লেয়ারের বেতন বকেয়া রয়েছে মোহামেডানের। পাশাপাশি বিভিন্ন কারণে হওয়া জরিমানার অর্থ ফেডারেশনকে মেটাতে পারেনি তারা। ফলে এবার ট্রান্সফার উইন্ডো খেলার ঠিক আগে ফেডারেশনের তরফে রেজিস্ট্রেশন ব্যানের শাস্তি দেওয়া হয় তাদের। অবশেষে কর্তারাই উদ্যোগী হয়ে ফেডারেশনকে জরিমানার অর্থ মিটিয়েছেন। কিন্তু ইনভেস্টর সমস্যায় জেরবার মোহামেডানের পারফরমেন্স একেবারেই হতশ্রী। কলকাতা লিগের অবনমন পর্বে নেমে গিয়েছে সাদা কালো ক্রিকেট। তবে সূত্র মারফত জানা গিয়েছে ইনভেস্টর জট কাটতে চলেছে মোহামেডানের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ইনভেস্টর খুঁজতে উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে। কলকাতার এক সংস্থার সঙ্গে মোহামেডানের চুক্তি হতে চলেছে। সমস্ত বকেয়া নতুন স্পন্সরে মিটিয়ে দেবে বলেও শোনা যাচ্ছে। তার মধ্যেই মোহামেডানের তরফে জানিয়ে দেওয়া হলো সুপার কাপে খেলতে চায় তারা। অন্যদিকে বুধবার সিএবিতে ক্রিকেটারদের সই করায় মোহামেডান। পরে সন্ধ্যায় তাঁবুতে সব ক্রিকেটারের সঙ্গে চুক্তি সই হয়। এই প্রসঙ্গে ক্লাবের ক্রিকেট সচিব কনিষ্ক শীল বলেন, গতবার মরশুমের মাঝে কিছু সমস্যা হয়েছে, তেমন পরিস্থিতি এড়াতেই সবার সঙ্গে চুক্তি করছে। গতবার বেতন সংক্রান্ত ইস্যুতে ক্লাবের সঙ্গে টানাপোড়েনে জড়ান ক্রিকেটাররা। এবার সুদীপ চট্টোপাধ্যায়, গীতিময় বসুদের ধরে রাখার পাশাপাশি ঋত্বিক চট্টোপাধ্যায়, শ্রেয়ান চক্রবর্তীর মতো ঘরোয়া ক্রিকেটারদের চেনা মুখকে দলে নিয়েছে মোহামেডান। কালীপুজোর আগেই অনুশীলনে নামবে সাদা কালো শিবির। হাই নিউজ নেটওয়ার্ক। সুপার কাপ খেলার জন্য ক্লাবগুলির কাছে সম্মতি চেয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ অনেক ক্লাব সুপার কাপে অংশগ্রহণ করার কথা বললেও ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স, চেন্নাই এফসি এবং হায়দ্রাবাদ অথবা মুম্বাই সিটি এফসির মধ্যে একটি ক্লাব এখনো সুপার কাপ খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। সুপার কাপ খেলার জন্য ক্লাবগুলির কাছে সম্মতি চেয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ অনেক ক্লাব সুপার কাপে অংশগ্রহণ করার কথা বললেও ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স,
চেন্নাইন এফসি এবং হায়দ্রাবাদ অথবা মুম্বাই সিটি এফসির মধ্যে একটি ক্লাবও এখনও সুপার কাপ খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। 4টে ক্লাব থেকে এখনও সম্মতি না এলেও এরকমটা মনে করার নেই যে পরে সম্মতি জানালে সুপার কাপে আর নেওয়া হবে না। মোহনবাগান খেলার কথা জানালেও কিছু শর্ত রেখেছে। সবুজ মেরুনের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে এএফসির খেলার দিনক্ষণ দেখে সুপার কাপে মোহনবাগানের খেলা দিতে। সুপার কাপে খেলার সম্মতি দেওয়ার আগে ফেডারেশনের কাছে বেশ কয়েকটি প্রশ্ন রেখেছিল ইস্টবেঙ্গল, যেখানে জানতে চাওয়া হয়েছিল সুপার কাপে কতজন বিদেশি খেলানো যাবে, এএফসি স্লট থাকবে কিনা, সুপার কাপে কতজন বিদেশি ফুটবলার খেলানো যাবে তা নিয়ে সরকারিভাবে ফেডারেশন এখনো পর্যন্ত কিছু না জানালেও মোটামুটি যা জানা যাচ্ছে তাতে এবারের সুপার কাপে 4 জন বিদেশি খেলার সম্ভাবনা। ফেডারেশন থেকে এদিন সব ক্লাবকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এএফসির স্লট এবারেও পাওয়া যাবে, কিন্তু ক্লাবগুলির কাছে প্রশ্ন হলো সারা মরশুমে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলা হলে একমাত্র তবেই এএফসি স্লট পাওয়া যাবে, তা একমাত্র সম্ভব আইএসএল খেলা হলে, যা এখনো নিশ্চিত হয়নি কবে থেকে হবে। বলা হয়েছে ডিসেম্বর থেকে শুরু হবে আইএসএল, কিন্তু তার টেন্ডার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এখন চলছে কারা টেন্ডার প্রক্রিয়া পরিচালনা করবে সেই বেসরকারি সংস্থাটিকে বেছে নেবার প্রক্রিয়া। তবে আইএসএল এর জন্য টেন্ডার প্রক্রিয়া এখনো শুরু না হলেও যা শোনা যাচ্ছে দুবাইয়ের 2টি কোম্পানির সঙ্গে আগাম কথা বলছেন ফেডারেশন কর্তারা, যাতে 2টি সংস্থা আইএসএল এর টেন্ডারের জন্য আবেদনপত্র জমা দেয়। যে 2টি কোম্পানির সঙ্গে কথা হচ্ছে তাদের মধ্যে একটি হলো দুবাইয়ের যে কোম্পানিটি এই মুহূর্তে কেরালা লিগ পরিচালনা করছে। দুবাইয়ের অন্য কোম্পানিটির নাম হলো স্পোর্টস 5 কোম্পানি। শোনা যাচ্ছে এই 2টি কোম্পানি আইএসএল এর জন্য টেন্ডারে অংশ নিতে আগ্রহী রয়েছে। এখন দেখার রিলায়েন্স কোনোভাবে এই টেন্ডারে অংশ নেয় কিনা। এদিকে আই লিগের টেন্ডারের জন্য একটি কমিটি গঠন করেছে ফেডারেশন। পাশাপাশি আই লিগের চ্যাম্পিয়ন হিসেবে ক্যাস অনেক আগেই ইন্টারকাশের নাম ঘোষণা করলেও ফেডারেশন একটি কমিটি করে দিয়েছে ক্যাসের নির্দেশনামা খতিয়ে দেখার জন্য। আশা করা যাচ্ছে সোমবারের মধ্যেই জানা যাবে আই লিগ না আইএসএল কোথায় খেলবে ইন্টারকাশি। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতে খেলতে আসছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হ্যাঁ, শুভেচ্ছা সফর বা প্রীতি ম্যাচ নয়, খেলতে পারেন প্রতিযোগিতামূলক ম্যাচ। এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলার জন্য ভারতে আসতে পারেন CR7। এই ম্যাচে ভারতের মাটিতে প্রথমবার খেলতে পারেন CR7। ভারতে খেলতে আসছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হ্যাঁ, শুভেচ্ছা সফর বা প্রীতি ম্যাচ নয়, ভারতে খেলতে পারেন প্রতিযোগিতামূলক ম্যাচ। এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলার জন্য ভারতে আসতে পারেন CR7। চুক্তি অনুযায়ী এএফসি চ্যাম্পিয়ন লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে CR7কে বাধ্য করতে পারবেন না আল নাসের কর্তৃপক্ষ। তবে রোনাল্ডো চাইলে তিনি খেলতেই পারেন। সেই সম্ভাবনা খোলা রাখতে ভারতের মাটিতে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য রোনাল্ডোর নামও নথিভুক্ত করিয়েছেন আল নাসের কর্তৃপক্ষ। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। গোয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য 12 জন বিদেশি ফুটবলারকে নথিবদ্ধ করিয়েছে আল নাসের। তাদের মধ্যে রয়েছে সাদিও মানে, কিংসলে কোমান, জোয়াও ফেলিক্সের নামও। অর্থাৎ ভারতের মাটিতে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে নামার প্রস্তুতি নিয়ে রেখেছে সৌদি আরবের ক্লাবটি। এফসি চ্যাম্পিয়ন লিগ 2-তে এফসি গোয়ার গ্রুপে আছে ইরাকের আল জাওরা এবং তাজিকিস্তানের এফসি ইস্তাকালাল। সূচি অনুযায়ী ঘরের মাঠে এফসি গোয়া 17 সেপ্টেম্বর খেলবে আল জাওয়ার বিরুদ্ধে। 1 অক্টোবর খেলতে হবে এফসি ইস্তিকালালের বিরুদ্ধে। 22 অক্টোবর প্রতিপক্ষ আল নাসের। এই ম্যাচেই ভারতের মাটিতে প্রথমবার খেলতে পারেন CR7। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আরও একটা পদক নিশ্চিত হলো ভারতের। এর আগে 3টি পদক নিশ্চিত ছিলই। শুক্রবার লিভারপুলে ভারতীয় বক্সার মীনাক্ষী হুডা সেমিফাইনালে উঠে 4র্থ পদক নিশ্চিত করেছেন। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আরও একটা পদক নিশ্চিত হলো ভারতের। এর আগে 3টি পদক নিশ্চিত ছিলই।
শুক্রবার লিভারপুলে ভারতীয় বক্সার মীনাক্ষী হুডা সেমিফাইনালে উঠে চতুর্থ পদক নিশ্চিত করেছেন। শুক্রবার 48 কেজি বিভাগে ইংল্যান্ডের অ্যালিস পামফ্রেকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন ভারতীয় বক্সার। অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়ন এই পামফ্রে। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় মীনাক্ষীকে। তার দাপটের সামনে ব্যাকফুটে চলে যান পামফ্রে। ম্যাচের ফলাফল 5-0। উল্লেখ্য, চীনের ওয়াং কুইপিংকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি। 60টিরও বেশি দেশের 500 জনেরও বেশি বক্সার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, যাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড বক্সিং আয়োজিত প্রথম এলিট লেভেল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ। মীনাক্ষী ছাড়াও অভিজ্ঞ ভারতীয় বক্সার পূজা রানীও পদক নিশ্চিত করেছেন। এটি তার প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক হতে চলেছে। 80 কেজি বিভাগে পোল্যান্ডের এমিলিয়া কোটার্সকাকে হারিয়েছেন পূজা। 34 বছর বয়সী পূজা প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন। কোয়ার্টার ফাইনালে কোটার্সকাকে 3-2 ব্যবধানে হারান তিনি। উল্লেখ্য, এর আগে বুধবার মহিলাদের 80+ বিভাগে সেমিফাইনালে জায়গা করে নিয়ে ভারতের প্রথম পদক নিশ্চিত করেছিলেন নুপুর শিওরাত। কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানের অল্টিনয় সোটিম বোয়েভাকে 4-1 ব্যবধানে হারিয়েছিলেন তিনি। তাছাড়াও 57 কেজির বিভাগে সেমিফাইনালে উঠে ভারতের হয়ে পদক নিশ্চিত করেছেন জেসমিন ল্যাম্বোরিয়া। হাই নিউজ নেটওয়ার্ক। সার্বিয়া ত্যাগ করলেন 24 বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। সার্বিয়া জুড়ে সরকার বিরোধী আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন জোকোভিচ। সেই কারণে সরকারের রোষের মুখে পড়েছিলেন তিনি। দেশটিতে অস্থিরতার কারণে সবার অলক্ষ্যেই তার পরিবারকে গ্রিসে সরিয়ে নিলেন 38 বছর বয়সী এই টেনিস কিংবদন্তি। সার্বিয়া ত্যাগ করলেন 24 বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। দেশটিতে অস্থিরতার কারণে সবার অলক্ষ্যেই তার পরিবারকে গ্রিসে সরিয়ে নিলেন 38 বছর বয়সী এই টেনিস কিংবদন্তি। সার্বিয়া জুড়ে সরকার বিরোধী আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন জোকোভিচ। সেই কারণেই সরকারের রোষের মুখে পড়েছিলেন তিনি, আর তাই নিজের দেশ ছেড়ে গ্রিসে সপরিবারে পাড়িও দিলেন তিনি। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, জোকোভিচ তার 2 সন্তান ছেলে স্টেফান এবং মেয়ে তারাকে এথেন্সের সেন্ট লরেন্স কলেজে ভর্তি করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শহরে একটা বাড়িও কিনেছেন তিনি। সম্প্রতি এথেন্সের কাভরি টেনিস ক্লাবে ছেলের সঙ্গে খেলতেও দেখা গিয়েছে জোকোভিচকে। জানা গিয়েছে, গ্রিক গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারেন তিনি। গ্রিসে নির্দিষ্ট পরিমাণে বিনিয়োগ করলে এই ভিসা পাওয়া যায়। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিসের সঙ্গে 2 বার দেখাও করেছেন তিনি। তাছাড়াও ফ্রান্সের মোনাকোতেও তার সম্পত্তি রয়েছে বলে জানা গিয়েছে। গত ডিসেম্বরে নোভি সাদের একটি রেল স্টেশনে এক মর্মান্তিক ঘটনার পর সার্বিয়ায় সরকার বদলের জন্য বিক্ষোভ শুরু হয়। ঘটনায় 16 জন প্রাণ হারান। এরপর সোশ্যাল মিডিয়ায় এক প্রতিক্রিয়ায় ছাত্র আন্দোলনকে সমর্থনও জানিয়েছিলেন জোকোভিচ। এমনকি অস্ট্রেলিয়ান ওপেন জয় আন্দোলনে প্রয়াত এক ছাত্রকে উৎসর্গ করেন। তাছাড়া বেলগ্রেড বাস্কেটবল ডার্বি দেখতে স্টুডেন্টস অ্যান্ড চ্যাম্পিয়ন্স লেখা টি-শার্ট পরে গিয়েছিলেন তিনি। হয়তো সেই কারণেই সার্বিয়া প্রশাসনের কাছে শত্রুতে পরিণত হয়ে যান টেনিস কিংবদন্তি, আর তাই সার্বিয়া ছেড়ে গ্রিসে পাড়ি জমালেন জোকোভিচ। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখন এখানেই শেষ করছে। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।